হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে। মিথ্যা কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি। উঠে পানি খাইলাম, ভাবতে লাগলাম এটা কি হলো। স্বপ্নে রিমনকে দেখলাম, সে আমার রুমে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেমনটা আমি রুটি বানানোর সময় দাঁড়িয়েছিল। আমার ওর সেই চাহনিটা জীবনেও ভুলতে পারবো না। আমার মনে হয় রিমন আমাকে মনে করতে চাইছে, তাই আমার এমন ছটফট লাগছে। সারাত ঘুমাতে পারিনি, বই নিয়ে টেবিলে বসেছিলাম। ফজরের আজানের পর একটুর জন্য শুয়েছিলাম, কিন্তু টের পাইনি কখন যে সকাল 9টা বেজে গেছে। দাদি কয়েকবার এসে দেখে গেছে আমার রুমের দরজা লাগানো, তাই দাদি নিজেই সকালে নাস্তা রেডি করেছে। নাস্তা রেডি করে আমাকে ডাক দিছে। আমি তাড়াহুড়া করে উঠে গেলাম। আজকে লেট হয়ে দাদির মনে হয় খিদে লেগেছে, তাই তাড়াতাড়ি নাস্তা বানাতে গেলাম। তখন দাদি বলল, আর নাস্তা বানাতে হবে না, আমি বানাইছি। আপনার তো দেখি ঘুমই ছাড়ে না। তাই অপেক্ষা না করে আমি নিজেই রেডি করেছি। তখন দাদিকে বললাম, আমার কি দোষ? তোমার নাতি তো আমার কেমনটা করেছে। দাদি বলল, বুঝলাম না, কে কি করেছে? আমি বললাম, ওই যে তোমার নাতিকে স্বপ্নে দেখি, তার জন্য কাল রাতে ঘুমিয়ে পড়েছি, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। দাদি বলল, হয়েছে, এখন যাবো, পোলাডারে ডাক দে নাস্তা খাইতে। আমি নিচে থেকে ডাক দিলাম, ডাক্তার সাহেব নাস্তা খেয়ে আসেন। একটু পর প্রকাশ হাতে জামা কাপড় নিয়ে নিচে নামতে শুরু করলো। প্রকাশ হাতে করে জামা কাপড় নিয়ে নাস্তা খাওয়ার জন্য নিচে নামছে। তখন নাস্তার টেবিলে দাদিও ছিল। প্রকাশ দাদির সামনে আমাকে তার জামা কাপড়গুলো আমার হাতে দিল আয়রন করে দিতে। দাদি আমার দিকে তাকিয়ে আছে। আমি রুমে গিয়ে প্রকাশের কাপড়গুলো আয়রন করে নিয়ে আসলাম। ততক্ষণে প্রকাশ নাস্তা করে বসে দাদির সাথে কথা বলছে। আমি কাপড়গুলো ওর হাতে দিলাম। প্রকাশ কাপড়গুলো হাতে নিয়ে আমাকে বলল, আজকে দুপুর আমার জন্য রান্না করতে হবে না, আমি এখন বের হব, আসবো সেই রাতে। দাদি বলল, কোথায় যাবা নাকি? প্রকাশ বলল, হ্যাঁ একটু দূরে যাব, চলে আসবো রাতে। তখন দাদি বলল, তোমার নাম্বারটা দিয়ে যাও আরিনের কাছে। আমি মনে মনে ভাবলাম, বুড়োটা আবার আমাকে কেন বললো নাম্বার নিতে। প্রকাশ বলল, আরিন নাম্বারটা তুলো। আমি প্রকাশের নাম্বারটা তুলে রাখলাম। প্রকাশ উপরে চলে গেছে, দাদিও তার রুমে চলে গেছে। প্রকাশ এখনো বলল না ধন্যবাদ দেওয়ার কারণটা কি। অপেক্ষা করছি উনি নিচে নামবে, তারপর উত্তরটা নিব। ওর আসতে দেরি দেখে আমি রুমে ঢুকে ঝাড়ু দিতে লাগলাম। একটু পর দেখি প্রকাশ শার্ট প্যান্ট পরে বাইরে চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিলাম, হাতে ঝাড়ু। আমার ডাক শুনে প্রকাশ দাঁড়িয়ে গেল। আমি বললাম, আমার পাওনাটা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন? এবার প্রকাশ পিছনে তাকিয়ে বলল, মেয়েটা যে কি শুভ কাজে যাচ্ছি, পিছন থেকে ডাক দিল, তা আবার ঝাড়ু হাতে নিয়ে। আর কিসের পাওনা? তুমি কি আমার বউ লাগো নাকি যে বাহিরে গেলে তোমার কপালে কিস দিয়ে যেতে হবে? একটা ধন্যবাদই তো দিছি, সেটা জানার জন্য উতাল পাতাল শুরু হয়েছে তোমার। এটা তো একটা সিম্পল ব্যাপার। আচ্ছা শোনো, ধন্যবাদ এই জন্য দিলাম, তুমি যদি মিথ্যা না বলে আমাদের বাড়ি থেকে না আসতে, তাহলে আমার আর ঢাকা আসা হতো না। আর ঢাকা না আসলে আমার গার্লফ্রেন্ডের গাল ফুলা কমাতে পারতাম না। এমনি ও ফটকা মাছের মতো গাল ফুলিয়ে বাড়ি চলে গেছে, এখন যাচ্ছি ওর লগে দেখা করতে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিছি। প্রকাশের কথা শুনে আমি বললাম, স্যার আপনার ঢাকাতেও গার্লফ্রেন্ড আছে? প্রকাশ বলল, হ্যাঁ আছে, বর্তমানে সে বাড়িতে, ওরে ঢাকা আনতে যাব। ওর হোস্টেল বন্ধ ছিল, আজকে আমি না নিয়ে আসলে সে ঢাকা আসবে না। আমি বললাম, কয়টা গার্লফ্রেন্ড আপনার বাড়িতে দেখলাম? একটা এখানে, একটা ওখানে। কয়টা লাগে আপনার? আমার কথা শুনে প্রকাশ বলল, আরিন আমি 12 মাসে 11 মাসই ঢাকা থাকি, বাকি 1 মাস বাড়িতে থাকি, তা তো সারা বছরে মিলিয়ে। এই 1 মাসে কেউ রিয়েল সম্পর্ক করে না। মেয়েটা আমার জন্য 11 মাস তো অপেক্ষা করে না। তার গ্রামে কলেজেও ফ্রেন্ড আছে, তাদের নিয়ে পড়ে থাকে, তাহলে এটা কি ভালোবাসা বলে? তাছাড়া আমি ওর সাথে সারা বছর বাড়িতে না গেলে একবারও কথা বলি না। এটা প্রেম না, এটা ভালো লাগা, তবে ভালোবাসা না। আমি বললাম, থাক, এত কিছু শুনতে হবে না, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। প্রকাশ চলে গেল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তার মানে সে রিলেশনে আছে, এটা বাড়িতে গোপন রাখছে। যাক, আমার রাস্তা তো পরিষ্কার, আর কোনো টেনশন নেই। এইবার বিয়ে নিয়ে কেউ মুখ খুললে সবাইকে বলতে পারবো। প্রকাশ চলে যাওয়ার পর আমি বাসার সবকিছু গুছিয়ে দুপুরের জন্য রান্না করে গোসল করে দাদির রুমে গেলাম। দাদি তখন কার সাথে জানি কথা বলতেছিল ফোনে। দাদির কথা শুনে বুঝতে পারলাম রিমনের বাবার সাথে কথা বলছে। কিছু একটা মনে হয়েছে। দাদির মুখটা গভীর ছিল। ফোন রাখার পর আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? দাদি বলল, মাহাবা নাকি তার মা বাবার কথা শুনে না। অনেকের হয়তো মাহাবা মেয়েটা কে সেটা হয়তো ভুলে গেছে। মাহাবা হলো রিমনের বোন, আমার ম্যাডামের মেয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মাহাবা? দাদি বলল, ওইখানে ইন্ডিয়া একটা ছেলের সাথে নাকি রাত দিনে সবসময় ঘোরাঘুরি করে, লেখাপড়া ঠিক মতো করে না। আমি বললাম, এইটুকু মেয়ে পোলাদের সাথে কেমনে কি? দাদি বলল, এখন সে ছোট না, গ্রেড 8-এ পড়ে, সামনে গ্রেড 9-এ উঠবে, আর ওই দেশে সবকিছু ফ্রি, বাবা মা শাসন করেও রাখতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করবে? দাদি বলল, ওর বাবা ওরে দেশে পাঠিয়ে দিবে, এখানে তুই যে স্কুলে পড়িস ওইটাই ভর্তি করে দিবে। আমি বললাম, তাইলে ভালোই হবে, এইখানে থাকলে ওইসব ভূত মাথা থেকে নামবে। দাদি বলল, ও এখানে আসলে সমস্যা আছে, ওই না শুনবে আমার কথা, না শুনবে তোর কথা, আর ওর মা আসতে পারবে না তার বাবাকে রেখে। তাছাড়া ওদের ছোট বাচ্চা, দেখাশোনা করার মতো কেউ নেই। এইসব বিষয় নিয়ে কথা বললাম রিমনের বাবার সাথে। আমি দাদির কাছে জানতে চাইলাম, এখন উপায় কি? মেয়ে যদি কথা না শুনে, দাদি কান্না করতে লাগলো। ছেলেটার সুখ কোথাও হচ্ছে না, একটা পোলা, তাও আবার পাগল। আমি দাদিকে বললাম, তোমার একটা কথা বলি, তুমি সেটা রিমনের বাবাকে বলবা। দাদি বলল, কি কথা? আগে বল, তারপর না হয় চিন্তা করব।
আমি দাদিকে বললাম, তুমি রিমনের বাবাকে বলবা রিমনের খোঁজ নিতে। দিনের পর দিন ছেলেটাকে পাগলা গারোতে রেখে অভিশাপ নিচ্ছে। বাবা হিসেবে ওনার দায়িত্ব ছিল ছেলের পাশে থাকার, আর দাদি হিসেবে তোমার সেম দায়িত্ব ছিল, কিন্তু তোমরা সেটা করো নাই। ওই ছেলের অভিশাপে ওনাদের ছেলে হয় না। এখনো সময় আছে, রিমনের খোঁজ নাও। যদি দাদি বলল, ওর খোঁজ নিয়ে ওর দেখাশোনা কে করবে? ওই সামনে যারে পায় তারাই মারে। তখন আমি বললাম, দাদি তোমাকে কি কোনোদিন রিমন মারতে এসেছিল? দাদি বলে না। আমি বললাম, আমাকেও কোনোদিন মারতে আসেনি। দাদি বলল, তার বাবা মাকে দেখলে মারতে আসে। আমি বললাম, এটা ওর কষ্টের জন্য এমন করেছে। তুমি রিমনের বাবাকে বলে রিমনকে বাসায় নিয়ে আসো, আমি রিমনের দায়িত্ব নিব। সে তোমাকে মারতে আসেনি, আমাকেও না। তাহলে সে পাগল হলো কেমনে? দাদি বলল, সে আমাদের না মারে, কিন্তু ওর খালতো ভাইকে যে মেরে ফেলেছে। আমি দাদিকে বললাম, এই বিষয়ে তোমাকে আমি বলছিলাম, ওই ছেলে আমাকে নষ্ট করতে চাইছে, তাই রিমন এমন করেছে। দাদি বলল, যাই করুক, তার জন্য কি মানুষ মেরে ফেলতে হবে? দাদির কথায় আমি কি জবাব দিব? রিমন আমার জন্য এমন করেছে। আমার চোখের পানি তার জীবনের চাইতেও বেশি প্রিয় ছিল, তাই কোনো কিছু পরোয়া না করে এমন করলো। দাদি কোনো কিছুতে রাজি হচ্ছে না। আমি বুঝতে পারছি এভাবে হবে না, অন্য কোনো উপায় বলতে হবে। আমি বারবার দাদিকে বললাম, তাহলে এক কাজ করো, তুমি রিমনের বাবাকে ফোন দিয়ে বলো, এতদিন যেই মেয়ের জন্য কষ্ট করতেছো, সেই মেয়ে যদি কথা না শুনে তাহলে এই কষ্ট কই রাখবে? এক কাজ করো, রিমনের খোঁজ খবর নাও, হয়তো ওর উপর রাগ করে এমন হয়েছে, শেষবার চেষ্টা করে দেখো। দাদি বলল, হ্যাঁ এটা বলা যায়। দাদি সাথে সাথে ফোন দিল, লাউড স্পিকার অন করে রিমনের বাবাকে ফোন দিল, সাথে সাথে ফোন রিসিভ করলো। ওইখানে এখন রাত, তাই মনে হয় বাসায় ছিল। ফোন রিসিভ করার পর দাদি বলল, কিরে মা বাবা বাসায় এসেছে? রিমনের বাবা বলল, না মা এখনো আসেনি। দাদি এখন আমার শেখানো কথাগুলো বলতে লাগলো। রিমনের বাবা বলল, মা তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি প্রতি মাসে রিমনের চিকিৎসার জন্য টাকা পাঠাই। আগে কথা বলতে পারতো না, এখন ওইখানে অনেকের সাথে একটু একটু করে কথা বলছে। ওই কথা শুনে আমি দাদির কানে কানে বললাম, জিজ্ঞেস করো রিমন এখন কই আছে? দাদি আমার পিছ পিছ কথা বুঝতে না পেরে বলে উঠলো, কি বলছিস শুনি নাই। এই কথা রিমনের বাবা শুনেছে। তখন দাদিকে জিজ্ঞেস করলো, মা তোমার পাশে কে? দাদি বলল, আরিন। তখন বলল, ফোনটা ওর কাছে দাও। দাদি আমার কাছে ফোন দিল। আমি সালাম দিয়ে কথা শুরু করলাম। প্রথমে জিজ্ঞেস করলো ছেলেদের বাড়ি ঘর কেমন দেখলো। আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না, তাই বলে দিলাম, ভালোই। তারপর জিজ্ঞেস করলো, তোমার পরীক্ষা কবে? আমি বললাম, আর 3 মাস বাকি। ভালো করে লেখাপড়া করতে বলে ফোন রেখে দিতে চাইলো। আমি তখন বললাম, দাদির কথা শেষ হয়নি। রিমনের বাবা বলল, মা কই, দাও মার কাছে। তখন দাদি বলল, তুই বলে দে। রিমনের বাবা বলল, আরিন কি হয়েছে, তুমি কি বলো? আমি একটু ভয় ভয় নিয়ে বললাম, আপনারা সবাই তো অনেক দিন হলো দেশে আসেন না, আর আমরাও কেউ রিমনের খোঁজ খবর জানি না। এখন তো বন্ধের সময়, আমি আর দাদি রিমন ভাইয়াকে একটু দূর থেকে দেখে আসতাম। রিমনের বাবা বলল, তোমরা দেখা করবা? আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে বলে রাখবো। কবে যাবা? আমি বললাম, কালকেই যাব। দাদিকে ঠিকানা দেন। তখন দাদির কাছে ফোন দিয়ে বলল। দাদি ফোন হাতে নিয়ে ঠিকানা নিল আর ডাক্তার নাম্বারে মেসেজ করে দিছে। ফোন কাটার পর আমি দাদির ফোনে ডাক্তারের নাম্বার সেভ করে রেখেছি। এখন দাদি বলতেছে, দেখছস মেয়ে কথা শুনে না, দেখে এমন পোলার খোঁজ খবর নিচ্ছে। আমি দাদিকে বললাম, না তোমার ভুল ধারণা। রিমনের বাবা তো বললো উনি রিমনের খোঁজ খবর রাখতো, প্রতি মাসে টাকা দিত। এখন দাদি বলল, হ্যাঁ তোর কথাও ঠিক আছে। আমি বললাম, এসব কথা বাদ, এখন ডাক্তারকে ফোন দাও। দাদি বলল, কল লাগা ডাক্তারকে। আমি কল দিয়ে লাউড স্পিকার দিয়ে দাদির হাতে দিলাম। ডাক্তার ফোন রিসিভ করে সালাম দিল। দাদি সালামের উত্তর নিয়ে বলল, আপনি কি ডাক্তার ইসহাক? ডাক্তার বলল, হ্যাঁ আপনি কে বলেছেন? দাদি পরিচয় দিয়ে বলল, কাল দেখতে যাবে। তখন ডাক্তার বলল, আপনি ওর দাদি দেখা করবেন, সমস্যা নাই, কিন্তু ওর বাবার পারমিশন লাগবে। দাদি বলল, ওর বাবা আপনাকে বলে দিবে। এখন তো ওর এখানে রাত, সকাল হলে আপনাকে বলবে। ডাক্তার বলল, ঠিক আছে, তাহলে আপনারা আসতে পারেন। আমি না থাকলে যে ডাক্তার ডিউটিতে থাকবে তাকে আমি বলে দিব। দাদি বলল, ঠিক আছে, আপনি দয়া করে ওর বাবাকে একটা ফোন দিয়েন, ওর অনেক কাজের চাপ তো, মনে নাও থাকতে পারে। ডাক্তার বলল, ঠিক আছে, আমি এখন মেসেজ দিয়ে রাখবো। ডাক্তারের সাথে কথা শেষ করে ফোন রাখার পর আমি দাদিকে বললাম, তুমি তোমার ছেলেকে ভয় পাও, উনি ওনার ছেলেকে ভয় পায়। আজকে আমি না থাকলে এত কিছুই তুমি একা করতে পারতা না। দাদি বলল, তোর মাথায় অনেক বুদ্ধি, এখন যা গিয়ে দারোয়ানকে ডেকে আন, ওরে দিয়ে গাড়ি ঠিক করব, এখান থেকে গাড়ি নিয়ে যাব, আবার সেই গাড়িতেই চলে আসবো। আমি দারোয়ানকে ডেকে দাদির কাছে পাঠিয়ে দিয়ে নিজের রুমে এসে খুশিতে বুক ফুলিয়ে বালিশ জড়িয়ে পুরো বিছানায় গড়াগড়ি করতে লাগলাম। এতদিন পর দেখতে যাব, ওর সামনে কি পড়ে যাব সেই চিন্তা করতে থাকলাম। দাদিকে দুপুরে খাবার দিয়ে আমি খেতে বসলাম, কিন্তু মনের আনন্দে আজকে